করেছি যে সবসময় যে ভারতীয় জনতা পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং সেক্ষেত্রে অনেকে ছোটখাটো এই ধরনের কাজ করলেও করতে পারে, মানে এই মুহূর্তে মনে পড়ছে না কেউ করেছে কিনা, তো সেটাকে আমি খুব একটা ধর্তব্যের মধ্যে আনি। 2026 দলকে আপনি কোন খাতায় ছেড়ে চলে যাচ্ছেন, মানে কোন জায়গায় না না, আমি তো বললাম 38% ভোট আমাদের আছে। দল আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ। আমাদের আস্তে আস্তে দলের মধ্যে টেকনোলজির ব্যবহার করে দলের যে তথ্য, সেই তথ্যটাকে যতটা পিউরিফাই করা যায়, আপনাদের সামনে আগেও আমি শেয়ার করেছি, বুথে কত লোক আছে, তার রিয়ালিস্টিক ভিউ আনা, এই বিষয়গুলো এখন আসছে। নতুন সভাপতি সেখান থেকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। মনোনয়ন একটি জমা পড়েছে। কেউ চাইতে পারে মনোনয়ন জমা দেওয়ার ইচ্ছে, আমার জানা নেই, কিন্তু চাইলে পরে তো তাকে আগে 10 জন তার সপক্ষে সই করতে হবে তার ফর্মে। একটি ফর্মও যদি তিনি সাবমিট করেন, যদি 2টো বা 3টে ফর্ম সাবমিট করেন, তাহলে তো 30 জন, 3টে হলে 30 জন লাগবে। তো কেউ যদি সমর্থকই জোগাড় করতে না পারে, তাহলে তো ওটা ফর্ম সাবমিশন হয়েছে বলে গণ্য হবে না। রিজেক্ট না, সাবমিশনই হয়নি। যে আমার জানা নেই উনি চেয়েছিলেন কিনা, যার কথা বলছি। হ্যাঁ, বৈধভাবে গৃহীত মনোনয়ন একটি, অর্থাৎ একটি মনোনয়নের সাথে 10 জন সেকেন্ডার তাকে লাগবে, তো 10 জনের সই লাগবে আপনার। সবসময় ভালো। অবভিয়াসলি যখন এত লড়াইয়ের পর আমি যখন নিজে জিতে দ্বিতীয়বার ফিরেছিলাম, আমার মনে হয়েছে ওই সময়টা আমার জন্য খুব মানে সিগনিফিক্যান্ট সময় ছিল। কারণ প্রথমবার জেতা রাজনীতিতে খুব সহজ, রাজনীতির পণ্ডিত ব্যক্তিরা বলেন। দ্বিতীয়বার জেতা একটা বিরাট বড় ব্যাপার থাকে। আর বিশেষ করে আমি যার বিরুদ্ধে দাঁড়িয়ে জিতেছি, তাকে উত্তরবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের মহিরুও বলা হয়। তাকে, এবং সে ক্যাবিনেট মিনিস্টার, তার হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার, প্রশাসন তার হাতে, তাকে হারিয়ে ফিরে আসা 30% মুসলিম ভোট আলা সিট থেকে, ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। অনেকেই ভেবেছিলেন হেরে যাবো, শেষ পর্যন্ত শেষ হাসিটা আমি এসেছি। শপথ নেওয়াটা আমার মনে হয় খুব একটা বিষয় নেই, কারণ মন্ত্রী পদ চিরস্থায়ী নয়, সভাপতির পদও চিরস্থায়ী নয়। সেজন্য এই পদগুলো মন্ত্রী আছে, থাকবে না, যাবে, বেশিও হতে পারে, বড় হতে পারে। তো সেই জন্য বাড়লো কমলো, পেলাম না পেলাম, ওটা খুব একটা ধর্তব্যের মধ্যে আসে না। কিন্তু এই রাজনীতিক ময়দানে ভোটে লড়ে জেতা, তার মানে একটা অন্যরকম, যে 5 বছর আপনি তো ওই জায়গাটায় আছেন, 5 বছর মানুষ আপনাকে ওখানে নির্বাচিত করেছে ওই জায়গার জনপ্রতিনিধি হিসেবে, সেটা আপনার জন্য 5 বছরের জন্য স্থায়ী জিনিস। অশোক দেবের হাত আছে না কোন দেবের হাত আছে না কোন দেবীর হাত আছে আমাদের জানা নেই, কিন্তু হাত তো একটা মাথায় আছে, না হলে এতখানি শক্তিশালী কেউ একটি কলেজের মধ্যে হয়ে উঠতে পারে না। এবং এটা হয়তো আপনাদের মিডিয়ার কাছে ধর্ষণের ঘটনা হিসেবে এসেছে, এছাড়াও বিভিন্ন মিডিয়া দেখিয়েছে কিভাবে বিভিন্ন ছাত্রীদের সাথে এই ছেলেটি এই ধরনের অপকর্ম এর আগেও করেছে। হয়তো সেই ভিডিওটা দেখে মনে হবে যে না, এটা যা হচ্ছে উইথ কনসেনসাস হচ্ছে, কিন্তু আমি বলছি কলেজে কলেজে এই ধরনের অ্যাটমসফিয়ার তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা, যেখানে ছাত্রীদেরকে, বিশেষ করে নতুন ছাত্রীদেরকে বাধ্য করা হয় যে কোনো কিছুর বিনিময়ে তাদেরকে এই ধরনের কম্প্রোমাইজ করার জন্য। 2018 সালে এই মনোজিতের বিরুদ্ধে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লিখে অভিযোগ করেছিলেন তৎকালীন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায়। হুমকির অভিযোগ ছিল এবং সঙ্গে আরো একাধিক সমস্যার অভিযোগ ছিল। 6টা এফআইআর এর হদিশ মিলেছে। সিপির কাছে দেওয়া চিঠির হদিশ মিলল। কলকাতা পুলিশ কি অবস্থা? কলকাতা পুলিশ তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছাড়া এক বিন্দুও নড়ে না। তো স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার যেটা আন্দাজ বা আমার যেটা মনে হয়, যে চিঠিটা নিয়ে নিশ্চয়ই সিপি আলোচনা করেছিলেন, মুখ্যমন্ত্রী মানা করে দিয়েছিলেন, যেহেতু তার দলের সম্পদ, তৃণমূল কংগ্রেসের তো এটা সম্পদ। অনুব্রত মণ্ডল পুলিশের মা বোনকে কিস্তি দেওয়া ভদ্রলোক, ভদ্রলোক বলা উচিত কিনা সেটা আপনারা বিবেচনা করবেন, কি তার, সে তো দলের সম্পদ। বীর পার্থ চট্টোপাধ্যায় দলের সম্পদ, বীর, এই ধরনের প্রচুর আছে। আমি নিশ্চয়ই মনে আছে যে একজনকে নিয়ে আমি এতগুলো দলিল নিয়ে তার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করেছিলাম 8 মাস আগে। 8 মাস পরে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ধীরাজ ঘোষ, শিলিগুড়ির বিখ্যাত ল্যান্ড মাফিয়া বলা হয় তাকে, যে স্ট্রিঙ্গারের কাজ করে
এখন আমি 45খানা দলিল নিয়ে এসেছিলাম, মাসে 3,000-4,000 টাকা মাইনে ছিল যায়। সে তাহলে বুঝতেই পারছেন কি অবস্থা পশ্চিমবঙ্গে। আপনি পুলিশের কথা বলছেন, নিয়ে তাকে পাহারা দিচ্ছেন বেশ কয়েকদিন। না না, তৃণমূল কংগ্রেস তো এইভাবে ভোটে যেতে, তৃণমূল কংগ্রেস এদের বোমা বাঁধানোতে ব্যবহার করে, হিন্দু বাড়ি লুট করতে, হিন্দু মহিলাদেরকে শ্লীলতাহানি থেকে শুরু করে অনেক কিছু করতে এদেরকে ব্যবহার করে, এই সমস্ত শক্তিদেরকে। এই জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে পুষিয়ে রাখে, এদের পুলিশ অ্যারেস্ট করবে না, এনআইএর কাছে তুলে দেবে না, এবং এদেরই মধ্যে একটা অংশ আবার রেডিকালাইজেশনের ফলে ভারত বিরোধী কাজকর্ম করে, এবং তারা প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেসের শেল্টার পায়। তো তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এরা হচ্ছে দুষ্টু ছেলে। এই দুষ্টু ছেলের দুষ্টুমি হয়তো আপনারা একটু ভিডিওতে দেখেছেন। দাদা আজকে যে রাজ্যসভা এটা বিজেপির চিরন্তন পদ্ধতি। বিজেপি সাংগঠনিক দল নির্দিষ্ট সময় অর্থাৎ 6 বছর পর পর আমাদের সাংগঠনিক নির্বাচন হয়। তো সাংগঠনিক নির্বাচনে কোনো একজন সভাপতি নতুন নির্বাচিত হয়, এবং আমি বরাবরই বলে এসেছি এটা রিলে রেস, ব্যাটন একজনের হাত থেকে আরেকজনের হাতে যায়, তারপরে আরেকজনের হাতে যাবে, এনার পরে আবার আরেকজনের হাতে যাবে। কারণ বিজেপিতে কোনো পদ চিরস্থায়ী পদ হয় না, সভাপতির পদ তো অবশ্যই নয়, সেটা চিরস্থায়ী পদ নয়। আপনার দাদা সভাপতি ভোটাভুটি হলো না, ভোটাভুটি যে হলো না, একজন যে করা হলো, এটা কেন? না না, একজনই নমিনেশন ফাইল করেছে এখনো পর্যন্ত। তো স্বাভাবিকভাবে একাধিক ফাইল করলে তো ভোটাভুটি হতো, কেউ ফাইল করেননি, ওনাকেই সবার মনে হয়েছে হ্যাঁ ইনি আমাদের মধ্যে যোগ্যতম ব্যক্তি, সেজন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে কি আনুষ্ঠানিক ঘোষণা করা হবে? না, ঘোষণা কালকে হবে। ঘোষণা করার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় পার্টির তরফ থেকে রবিশঙ্কর প্রসাদ মহাশয়কে, প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে সাংসদ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এসে সমস্ত পদ্ধতি খতিয়ে দেখে তারপর তিনি ঘোষণা করবেন। আপনার এই সভাপতি যতদিন আছে, তার মধ্যে সবচেয়ে কঠিন সময় আপনি কবে কাটান? দেখুন, রাজনীতিতে সহজ সময় বলে কিছু হয় না, সবসময়ই কঠিন হয়। এবং যেহেতু আমার সময়ে লোকসভা নির্বাচন হয়েছে লাস্ট, সেটা অবশ্যই কঠিন সময় ছিল লোকসভা নির্বাচনে। কারণ 21-এ আমাদের যে পোস্টপোল ভায়োলেন্সের ধাক্কাটা পেয়েছিলাম, যার কথা এতদিন পর চার্জশিটে উঠে আসছে, সেই ধাক্কা সামলে নিয়ে সেখান থেকে পার্টিকে টেনে আনা বা বের করে আনা একটা বড় চ্যালেঞ্জ ছিল, যে বিজেপি কোথায় গিয়ে থামবে। কেউ বলছিল 5টা সিট পাবে, কেউ বলছিল 6টা সিট পাবে। আমাদের দলের মধ্যে অনেকের মধ্যে কনফিউশন ছিল যে আমরা কতগুলো সিট পাবো শেষ পর্যন্ত। তো তারপরে পার্টি একটা জায়গায় দাঁড়িয়েছে, পার্টির একটা 38% মতো ভোট এখন আমরা ধরে রাখতে পেরেছি, 2,30,00,000-এর কাছাকাছি। আমার বিশ্বাস আগামী দিনে এখান থেকে আমরা জয়ের জায়গায় যাবো এবং এখানে সরকার গঠন করবো। দলের মধ্যে এই ধরনের পরিস্থিতি কি আপনার খুব অসহায় মনে হয় সভাপতি? না, আমার সেটা মনে হয়নি। তার কারণ হচ্ছে এটা বিজেপিতে বহুদিন থেকে, বিজেপি যখন 6% ভোট ছিল তখনও রাজ্য সভাপতি কি হবে এই নিয়ে বিজেপি কার্যালয়ের সামনে মারামারি আমরা পশ্চিমবঙ্গে দেখেছি। অস্বাভাবিক কিছু নয়। এমনকি হরিপদ ভারতীর মতো ব্যক্তির বিরুদ্ধেও নাকি পোস্টার করেছে, যারা পুরনো বিজেপির লোক আছে তারা বলেন। তো বিজেপির কর্মীরা একটু আবেগপ্রবণ, তো সেই আবেগ নিয়ে অনেক কিছু করে। কারণ এরকম আবেগপ্রবণ কর্মী অন্য রাজনৈতিক দলে পাওয়া যায় না। তৃণমূল একটি সভা থেকে বিরিয়ানি দেওয়া বন্ধ করে দিক, দেখবেন লোক হবে না। বিজেপিতে খেতে পায় না, অনেক সময় বাসের ভাড়াটাও পায় না, তাও তারা চলে আসে। এটা হচ্ছে বিজেপির ইমোশন আছে, ইমোশনের জন্য অনেক সময় এরকম করে ফেলে। এটাকে আমি কোনো সময় সেইভাবে গুরুত্ব দিইনি, কারণ আমার দলেরই কর্মী।